বন্ধুরা, স্কিবিডি টয়লেটের ইউনিভার্সের মধ্যে এটার অনুমান লাগানো অনেকটাই বেশি পরিমাণে কঠিন হয়ে গিয়েছে যে কোন ক্যারেক্টারটি হলো সব থেকে বেশি পরিমাণে শক্তিশালী। কারণ যখন আমরা দেখতে পাই জি ম্যানের মতো শক্তিশালী আর কেউ নেই, তখনই ওখানে একেবারে স্পিকার ম্যানের এন্ট্রি হয়ে যায় এবং স্পিকার ম্যানের বস হয়ে যাওয়ার পর আমরা মনে করতে থাকি যে ক্যামেরাম্যানের মতো শক্তিশালী ক্যারেক্টার আর কেউ নেই। তখনই টাইটান টি ম্যানের এন্ট্রির পর সবকিছু একেবারে বদলে যায়। কিন্তু যখন সায়েন্টিস্ট স্কিবিডি টয়লেট একেবারে এসে যায়, তখন আমরা ভাবতে থাকি এই স্কিবিডি টয়লেটই হবে সব থেকে শক্তিশালী স্কিবিডি টয়লেট। তখনই হঠাৎ করে আপগ্রেড হয়ে গিয়ে টাইটান টি ম্যান সায়েন্টিস্ট স্কিবিডি টয়লেটকে একেবারে মেরে দেয় এবং যখনই মনে হচ্ছিল টাইটান টি ম্যানের মতো শক্তিশালী ক্যারেক্টার আর কেউ নেই, তখনই এপিসোড 70 মধ্যে অ্যাস্ট্রো টয়লেট একেবারে এসে গিয়ে সে তিনটি শক্তিশালী টাইটানকেই একেবারে অবাক করিয়ে দেয়। কিন্তু মনে হচ্ছে এই খেলাটা কখনো শেষ হবেই না, কারণ এটি হলো এমন একটি সৃষ্টি যার কোন রকম শেষ নেই। কিন্তু এরপরে আমরা এপিসোড 71 এর মধ্যে পুনরায় আপগ্রেড হয়ে যাওয়া জিম্যানকে দেখতে পাই। কিন্তু আমরা মনে করছিলাম জিম্যান একেবারেই মারা গিয়েছে, কিন্তু এই জিম্যান আপগ্রেড হয়ে গিয়ে 4.0 তে পরিবর্তন হয়ে গিয়েছে এবং সে এতটাই বেশি পরিমাণে আপগ্রেড হয়ে গিয়েছে যে এই জন্যই সে সবার সামনে এমন ভাবে দাঁড়িয়ে রয়েছে যে যাকে হয়তো আর কেউ হারাতেই পারবে না। কিন্তু এর আগের এপিসোডে দেখানো অ্যাস্ট্রো টয়লেটের মধ্যে কি এতটা বেশি পরিমাণে শক্তি রয়েছে যে জিম্যান 4.0 কেও একেবারে হারিয়ে দিতে পারবে? বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা এটিকেই জানার চেষ্টা করব। বন্ধুরা, আজকের এই ভিডিওটা অনেকটাই বেশি পরিমাণে ইন্টারেস্টিং হতে চলেছে, তাই বন্ধুরা ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না। বন্ধুরা, ভিডিওটাকে শুরু করার আগে আমি আপনাদেরকে বলে দিই যে আপনারা যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করতেও ভুলবেন না। সব থেকে প্রথমে অ্যাস্ট্রো টয়লেটের সম্বন্ধে ভালোভাবে জেনে নেওয়া যাক। এই ক্যারেক্টারটিকে এর আগেও অনেকবার দেখানো হয়েছিল, কিন্তু এপিসোড 70 মধ্যে যে অ্যাস্ট্রো টয়লেটকে আমরা দেখতে পেয়েছিলাম যে আসলে অনেকটাই বেশি পরিমাণে স্ট্রং এবং পাওয়ারফুল ছিল। এই টয়লেটটি কয়েক মিনিটের মধ্যেই ডিজে টয়লেটের মাঝখান থেকে তিনটে টুকরো করে দিয়েছিল এবং টাইটান ক্যামেরাম্যানের কোর এনার্জিকে একেবারে ধরে নিয়ে সে ওই এনার্জিকে টাইটান ক্যামেরাম্যানের দিকেই একেবারে রিডাইরেক্ট করে দেয়। এমনকি অ্যাস্ট্রো টয়লেট টাইটান টি ম্যানের নিয়ন অস্ত্রকে কয়েক সেকেন্ডের মধ্যেই একেবারে ভেঙে দিয়ে সে টি ম্যানের হাতের মধ্যেই ওই অস্ত্রকে একেবারে ঢুকিয়ে দিয়েছিল। আসলে এই ডিটেনার অ্যাস্ট্রো টয়লেটকে আমরা দেখতে পেয়েছিলাম এপিসোড 60 মধ্যে, কারণ এপিসোড 60 মধ্যে দেখানো অ্যাস্ট্রো টয়লেটকে দেখতে অনেকটা এপিসোড 70 মধ্যে দেখানো অ্যাস্ট্রো টয়লেটের মতো এবং যেমন ভাবে সমস্ত প্রকার টাইটানের মধ্যেই একেবারে আপগ্রেডেশন হচ্ছে, তেমন ভাবে এই টয়লেটের মধ্যেও এতটাই বেশি পরিমাণে আপগ্রেডেশন হয়ে যায় যে এখনো সময়ে টাইটান টি ম্যানকেও একেবারে টক্কর দিচ্ছে। এই অ্যাস্ট্রো টয়লেটের স্ট্রাকচারকে যদি আমরা ভালো করে লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাবো এই ফ্লাইং টয়লেটের মাথা অনেকটা একটি মানুষের মতো, এমনকি এর মাথার মধ্যে একটি হেলমেটও রয়েছে, এমনকি এর কাছে তিনটি মেকানিক্যাল লিম্বস অর্থাৎ তিনটি ক্ল রয়েছে এবং এর তিনটি ক্লয়ের মধ্যেই শক্তিশালী ইয়েলো এনার্জিকেই একেবারে পাওয়া যায়। এবার ডিটেনার অ্যাস্ট্রো টয়লেটের পাওয়ার এবং এবিলিটির সম্বন্ধে ভালোভাবে জেনে নেওয়া যাক। ডিটেনার অ্যাস্ট্রো টয়লেট একেবারে উড়তে পারে এবং সেটিও এতটাই বেশি পরিমাণে স্পিডে যে যার সামনে প্রকাশের গতিও অনেকটাই কম বলে মনে হবে। অ্যাস্ট্রো টয়লেট নিজের তিনটি মেকানিক্যাল ক্লস সাহায্যে যে কোনো জিনিসকে যদি সে একেবারেই ধরে নেয়, তখন ওই আবদ্ধ থেকে মুক্ত হওয়া তো দূরের কথা, বরং তার ওই অংশটিকে ধ্বংস হওয়া থেকেও কেউ আটকাতে পারবে না। যেমনটিকে সে ডিজে স্কিবিডি টয়লেটের সাথে একেবারে করেছিল। তার ক্লগুলো এতটাই বেশি পরিমাণে ডেভেলপ যে এই জন্য সে ফিজিক্যাল জিনিসের সাথে সাথে সে যে কোনো এনার্জি দিয়ে তৈরি অস্ত্রগুলোকেও একেবারে ধরে নিতে পারে। এমনকি সে ওই এনার্জিকে তার টার্গেটের দিকেও একেবারে ছুঁড়ে মারতে পারে। এমনকি সেই এনার্জিটি টাইটান ক্যামেরাম্যানের কোর থেকে উৎপন্ন হওয়া শক্তিশালী ব্লু এনার্জি হোক না কেন, এমনকি অ্যাস্ট্রো টয়লেটের ক্রয়ের হাত থেকে আপগ্রেডেড টাইটান টি ম্যানের নিয়ন অস্ত্র একেবারে বাঁচতে পারেনি। অ্যাস্ট্রো টয়লেট এতটাই বেশি পরিমাণে ফাস্ট এবং এজাইল হয়ে থাকে যে যার ফলে কেউ যদি এর উপরে অ্যাটাক করতেও চায় তখনও কেউ তার উপরে অ্যাটাক করতেও পায় না, কারণ তার সামনে যখন কোনো প্রকার অ্যাটাক এসে থাকে তখন সে নিজের ক্লগুলোকে ব্যবহার করে সে ওই সমস্ত অ্যাটাক গুলোকে একেবারে আটকিয়ে নেয়। এসব ছাড়াও এর কাছে রয়েছে ইনেস লেভেলের স্ট্রেংথ, ইন্টেলিজেন্ট এবং সাইকিক রেজিস্ট্যান্স। এই জন্য একে ফিজিক্যাল প্যাটার্নে হারানো বা একে প্ল্যানিং করে একেবারে আটকানোর চেষ্টা করা হোক বা একে হিপনোসাইজ করে একে একেবারে কন্ট্রোল করা, এই সমস্ত পদ্ধতিগুলো একেবারে কোন রকম কাজ করবে না। এমনকি এই ক্যারেক্টারটি মানুষের মতো কথা বলতেও পারে, এমনকি এর মুখ থেকে বেরানো প্রথম শব্দও ছিল এইটি যে ইউ উইল অল ডাই, অর্থাৎ সে স্কিবিডি ইউনিভার্সের সমস্ত
ক্যারেক্টারকে একেবারে মেরে দিবে, সেটি টাইটান টি-ম্যান হোক অথবা জি-ম্যানের মতো ভয়ঙ্কর খলনায়ক। কিন্তু এখন যখন জি-ম্যান একেবারে আপগ্রেড হয়ে গিয়ে 4.0 তে পরিবর্তন হয়ে গিয়েছে, তখন এই জি-ম্যানকে কি অ্যাস্ট্রো টয়লেট হারাতে পারবে? এবার জি-ম্যানের সম্বন্ধে ভালোভাবে জেনে নেওয়া যাক। পুরো স্কিবিডি টয়লেট সিরিজের মধ্যে জি-ম্যানের মতো রহস্যময় ক্যারেক্টার আর কেউ নেই, কারণ সে সবথেকে প্রথমে একটি সামান্য মানুষ ছিল যে সবসময় নিজের সাথে একটি সুটকেসকে নিয়ে ঘুরে বেড়াতো এবং এর সামান্য জীবনও অনেকটাই বেশি পরিমাণে রহস্যতে ঘেরা ছিল। কিন্তু একদিন যখন সে একটি বড় টয়লেটের হাতে যখন একেবারেই চাপা পড়ে যায়, তখন সে মারা যাওয়ার জায়গায় সে সমস্ত স্কিবিডি টয়লেটের লিডারে একেবারে পরিবর্তন হয়ে যায় এবং এরপরে তার নাম দেওয়া হয় জি-ম্যান। জি-ম্যান আসলে কোনো প্রকার সায়েন্টিস্ট ছিল না, কিন্তু চালাকি এবং ধূর্ততার দিকে সে একেবারে মহারত অর্জন করেছিল। এই জন্য সে অনেকগুলো টাইটানকেই একেবারে বোকা বানিয়ে দিয়েছিল। এই জন্য সমস্ত টাইটান যতটা বেশি পরিমাণে প্রবলেমে পড়ে গিয়েছিল, ততটা পরিমাণে প্রবলেম কোনো প্রকার টাইটানকে কোনোরকম স্কিবিডি টয়লেট করেনি। এবং এরপরে এপিসোড 71 এর মধ্যে অসাধারণ এন্ট্রির দ্বারা সে সমস্ত টাইটানের কানের মধ্যে এটিকে একেবারে ঢুকিয়ে দিয়েছে যে আবার প্রবলেমকে ফেস করতে শুরু হয়ে যাও। কিন্তু এখন তার সাথে ব্যাটেল হবে অ্যাস্ট্রো টয়লেটের সাথে, যারা নিজেদের পার্কে ছাড়ায় কিছুই হয়ে থাকে না। এই জন্য জি-ম্যানের পাওয়ার এবং এবিলিটির সম্বন্ধে ভালোভাবে জেনে নেওয়া যাক। এই টয়লেটকে আমরা সব থেকে প্রথমে দেখতে পেয়েছিলাম এপিসোড 7 এর মধ্যে, যে সমস্ত স্কিবিডি টয়লেটের মধ্যে সব থেকে বড় এবং শক্তিশালী ছিল। কিন্তু শুরুর দিকে জি-ম্যান শুধুমাত্র চলাফেরা করেই অনেকগুলো ক্যামেরাম্যানকে একেবারে মেরে দিয়েছিল। কিন্তু এপিসোড 12 এর মধ্যে দেখানো জি-ম্যান আপগ্রেড হয়ে গিয়ে সে নিজের চোখ দিয়ে বিমকেও একেবারে শুট করতে লেগে যায়। জি-ম্যানের লেজার গুলো এতটাই বেশি পরিমাণে ভয়ঙ্কর এবং শক্তিশালী ছিল যে যেই পাওয়ারটি হিরোদেরকে মারার সাথে সাথে বরং সেই পাওয়ারকে ব্যবহার করে সে বড় বড় বিল্ডিং কেও অতি সহজেই ধ্বংস করে দিচ্ছিল। প্রায় 4 বার একেবারে আপগ্রেড হয়ে যাওয়ার জন্য যে নিজেকে এমন একটি স্কিবিডি টয়লেটে পরিবর্তন করে নিয়েছে, যে নিজেকে সব থেকে বেশি বার অর্থাৎ 4 বার নিজেকে আপগ্রেড করতে পেরেছিল। এই জন্য সে একেবারে লেজার ছাড়ার সাথে সাথে সে জেটপ্যাকের সাহায্যেও একেবারে উঠতে পারে এবং জি-ম্যানের বডির মধ্যে থাকা আর্মারের জন্য জি-ম্যানের উপর কোনো প্রকার অ্যাটাকের কোনো রকম প্রভাব পড়ে না। এমনকি এর সিটের উপর অনেকগুলো বড় বড় ক্যাননও রয়েছে, যেটির সাহায্যে সে বড় বড় টাইটানকেও একেবারে উড়িয়ে দিতে পারবে। এর সবথেকে বড় এবিলিটি হলো এই যে জি-ম্যানকে কখনো ফ্লাশ করেও মারা যায় না। অর্থাৎ স্কিবিডি ইউনিভার্সের মধ্যে আপনারা জি-ম্যানকে অমন একটি জীব মনে করতে পারেন। এবং এর সবথেকে বড় ইন্টেলিজেন্টকে আমরা দেখতে পেয়েছিলাম এপিসোড 65 এর মধ্যে, যখন সে সমস্ত টাইটানগুলোকেই একেবারে বোকা বানিয়ে দিয়েছিল, কারণ সে নিজের নকলি অবতারকে টাইটানদের সাথে একেবারে লড়াই করার জন্য পাঠিয়ে দেয় এবং ওই লড়াইয়ের মধ্যে ওই নকলি জি-ম্যান একেবারে মারা যায় এবং সমস্ত টাইটান একেবারে মনে করতে থাকে যে জি-ম্যান একেবারে মারা গিয়েছে। কিন্তু জি-ম্যান এতটাই বেশি পরিমাণে ডিউরেবল যে যাকে কোনো প্রকার ফ্লেম দিয়েও মারা যাবে না, এমনকি কোনো প্রকার হাতিয়ারকে ব্যবহার করেও একে অতটা বেশি পরিমাণে ইনজার্ড করা যায় না। এবং যখন জি-ম্যান বুঝতে পেরে যায় তার পক্ষে ওই লড়াইকে জেতা সম্ভব নয়, তখন সে ওখান থেকে একেবারেই পালিয়ে যায়। কিন্তু এপিসোড 71 এর মধ্যে দেখানো আপগ্রেডেড জি-ম্যান 4.0 আগের থেকে অনেকটা বেশি পরিমাণে স্পিডে ফ্লাই করতে পারে। এমনকি জি-ম্যানের গ্লাসেস এখন পুরোপুরি ভাবে আপগ্রেড হয়ে গিয়েছে, যার ফলে তাকে যে কোনো প্রকারের হিপনোসিস থেকেও তাকে একেবারে বাঁচিয়ে নিবে। এমনকি তার কানে লেগে থাকা হেডফোন গুলো এখন পুরোপুরি ভাবে আপগ্রেড হয়ে গিয়েছে, যাতে স্পিকারম্যান একে একটু মাত্র ড্যামেজ করতে না পারে। এবং এর শরীরের মধ্যে লেগে থাকা ক্যানন গুলো অনেকটাই বেশি পরিমাণে শক্তিশালী এবং ধ্বংসাত্মক অ্যাটাক করে থাকে। অর্থাৎ জি-ম্যানের পাওয়ার এবং এবিলিটি আগের থেকে অনেক গুণ বেশি হয়ে গিয়েছে। এই জন্য যদি আমরা সমস্ত পয়েন্টগুলোকে আমরা ভালো করে লক্ষ্য করি, তাহলে আমরা দেখতে পাবো জি-ম্যানের সাথে সমস্ত টাইটানের লড়াই শুধুমাত্র একবার নয় বরং অনেকবারই হয়েছিল। এবং এই সমস্ত লড়াইয়ের মধ্যে জি-ম্যান অনেকটাই বেশি পরিমাণে হয় টাইটানদেরকে অনেকটাই বেশি পরিমাণে ড্যামেজ করে দেয়, নাহলে সে লড়াই থেকে একেবারে ভয়ে পালিয়ে যায়। কিন্তু অ্যাস্ট্রো টয়লেট এতটাই বেশি পরিমাণে ফাস্ট হয়ে থাকে যে জি-ম্যান 4.0 কে অতি সহজে ধরে নিতে পারবে। এই জন্য জি-ম্যানের পালানোর চেষ্টা এখানে একেবারে ব্যর্থ হয়ে যাবে। অ্যাস্ট্রো টয়লেট এতটাই বেশি পরিমাণে ফাস্ট এবং এজাইল যে জি-ম্যানের সমস্ত পাওয়ার অ্যাটাককেই অতি সহজে ডজ করে নিতে পারবে। এমনকি সে বিভিন্ন ধরনের এনার্জি অ্যাটাককে একেবারে ধরে নিয়ে সে ওই সমস্ত এনার্জিকে জি-ম্যান 4.0 এর বিরুদ্ধে একেবারে ব্যবহার করতে পারবে। অর্থাৎ এই লড়াইয়ের মধ্যে যদি জি-ম্যান কোন রকম নতুন এবিলিটিকে না দেখায়, তখন জি-ম্যান ওই লড়াইকে অতি সহজে হেরে যাবে। বন্ধুরা, তাই এই লড়াইকে অতি সহজে জিতে যাবে অ্যাস্ট্রো টয়লেট। বন্ধুরা, এটা তো ছিল আমার ওপিনিয়ন। বন্ধুরা, আপনাদের কি মনে হয় এই দুটো ক্যারেক্টারের লড়াইয়ে কে জিতবে সেটিকে আপনারা কমেন্ট করে বলতে ভুলবেন না। বন্ধুরা, আজকের এই ভিডিওটা আপনাদেরকে কেমন লাগলো সেটিকেও আপনারা কমেন্ট করে বলতে ভুলবেন না। বন্ধুরা, আজকের এই ভিডিওটা এতটা পর্যন্তই। দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।